আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্দশ অধ্যায়ে ত্রিভুজের ধর্ম এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয়সূচি হল ত্রিভুজ, ত্রিভুজের শীর্ষবিন্দু, বাহু ও কোণের সংখ্যা, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের উচ্চতা এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান। এখন আমরা ত্রিভুজ সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। কোনো সমতলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাই প্রতিটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3। আগে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে আমরা ত্রিভুজের বাহু ভেদে এবং কোণ ভেদে প্রকারভেদ জেনেছি। এখন আমরা ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য জানব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে বেগুনি বর্ণের একটা সমবাহু ত্রিভুজ, মাঝে সবুজ বর্ণের একটি সমকোণী ত্রিভুজ এবং ডান দিকে গাঢ় কমলা বর্ণের একটি বিষমবাহু বা এটাকে স্থূলকোণী ত্রিভুজও আমরা বলতে পারি। তাই ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো হলো: ত্রিভুজ একটি দ্বিমাত্রিক চিত্র। ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ আছে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। ত্রিভুজের কমপক্ষে দুটি কোণ সূক্ষ্মকোণ হয়। ত্রিভুজের বড়জোর একটি কোণ সমকোণ অথবা স্থূলকোণ হতে পারে। ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এই সমবিন্দুকে বলে পরিকেন্দ্র। ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এই সমবিন্দুকে বলে অন্তঃকেন্দ্র। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখাংশকে বলে মধ্যমা। যে কোনো ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। এই সমবিন্দুকে বলে ভরকেন্দ্র। ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব 3টি সমবিন্দু। এই সমবিন্দুকে বলে লম্ববিন্দু। ওই এক একটি লম্ব রেখাংশকে ওই বাহুর সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা বলা হয়। কোনো ত্রিভুজের প্রতি জোড়া বাহু যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে। সুতরাং ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা 3টি, বাহুর সংখ্যাও 3টি এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোণের সংখ্যাও 3টি। এবার আমরা ত্রিভুজের মধ্যমা সংক্রান্ত বিষয়ে জানব। কোনো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু ও উহার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে ত্রিভুজটির একটি মধ্যমা বলে। যেহেতু ত্রিভুজের 3টি বাহু ও 3টি শীর্ষবিন্দু আছে, তাই ত্রিভুজের মধ্যমার সংখ্যা 3টি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাই এডি হল একটি মধ্যমা। একইভাবে একই ত্রিভুজের
মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এসি বাহুর মধ্যবিন্দু ই, সুতরাং বিই হলো একটি মধ্যমা। ডান দিকে এবিসি ত্রিভুজেরই এবি বাহুর মধ্যবিন্দু এফ, সুতরাং এফসি হলো ত্রিভুজটির একটি মধ্যমা। সুতরাং মধ্যমা সংখ্যা 3টি। আগেই আমরা জেনেছি ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। সমবাহু ত্রিভুজের মধ্যমার 3টি দৈর্ঘ্য সমান হয়। ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ত্রিভুজের ধর্মে আমরা আগেই জেনেছি এটি। সমদ্বিবাহু ত্রিভুজে কেবলমাত্র সমান সমান বাহুদ্বয় সংলগ্ন শীর্ষবিন্দু থেকে অঙ্কিত মধ্যমা তার বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সমকোণ সংলগ্ন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হবে, কিন্তু ত্রিভুজের অপর দুটি মধ্যমা লম্ব সমদ্বিখণ্ডক হবে না। সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী এবং বিষমবাহু ত্রিভুজের মধ্যমাগুলির কোনোটি বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হবে না যদি তারা সমদ্বিবাহু বা সমবাহু না হয়। পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যমা নির্ণয় করতে হবে। তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে, পেন্সিল কম্পাস স্কেল নিয়ে বসে এটা করতে পারো। এবিসি একটি ত্রিভুজ, বিসি হলো ভূমি। এখন এই বিসি বাহুর অর্ধেকেরও বেশি মাপ নিয়ে বিসি বাহুর উপরে এবং নিচে দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো বি বিন্দুতে কম্পাস বসিয়ে। একইভাবে সি বিন্দুতে কম্পাস বসিয়ে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো বিসি বাহুর একটি উপরে আর একটি নিচে। এই বৃত্তচাপদ্বয় যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউকে যুক্ত করা হলো। দেখা গেল পি কিউ সংযোগকারী রেখাংশ বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ডি বিন্দু হল বিসির মধ্যবিন্দু। তাই ডি বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করলে অর্থাৎ এডির সংযোগকারী রেখাংশই হবে এবিসি ত্রিভুজের মধ্যমা। একটু আগেই আমরা এবিসি ত্রিভুজের এডি মধ্যমা পেন্সিল কম্পাস স্কেলের মাধ্যমে অঙ্কন করেছি, যেটিকে আমরা উপরে বাম দিকে দেখতে পাচ্ছি। ওই একই ত্রিভুজের অপর দুই বাহু মধ্যমা অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত মধ্যমা বি এবং এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত মধ্যমা এফসি একই পদ্ধতি অনুসরণ করে অঙ্কন করলে দেখা যাবে যে নিচের দিকে ডান দিকে যে চিত্র আছে সেই চিত্রে তিনটি মধ্যমা অঙ্কিত হওয়ার পর সবাই জি বিন্দু দিয়ে অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ একই বিন্দু দিয়ে ছেদ করেছে। এই জি বিন্দুকে বলা হয় ত্রিভুজটির ভরকেন্দ্র, অর্থাৎ ত্রিভুজটির মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। এবার আমরা ত্রিভুজের উচ্চতা সম্পর্কে বিস্তারিত জানব। কোনো ত্রিভুজের অনুভূমিক বাহুর উপর উহার বিপরীত শীর্ষবিন্দু থেকে
অঙ্কিত লম্ব দূরত্বকে ত্রিভুজটির উচ্চতা বলে। স্ক্রিনে আমরা এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এবি বাহুর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে ডিসি। সুতরাং ডিসি হল এবিসি ত্রিভুজের উচ্চতা। ডান দিকে যে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজের আর শীর্ষবিন্দু থেকে পি কিউ ভূমির ওপর আর এস লম্ব, তাই আর এস হল পি কিউ আর ত্রিভুজের উচ্চতা। আমরা আগেই জেনেছি যে কোনো ত্রিভুজের উচ্চতা তিনটি সমবিন্দু হয়। ত্রিভুজের উচ্চতা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে লম্ববিন্দু বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো মধ্যমা এবং যে কোনো উচ্চতা পরস্পর সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অসমান বাহুটিকে ভূমি ধরলে সংশ্লিষ্ট মধ্যমা ও উচ্চতা সমান হয়, কিন্তু সমান বাহুদ্বয়ের যে কোনো একটিকে ভূমি ধরলে সংশ্লিষ্ট মধ্যমা ও উচ্চতা সমান হয় না। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজকে ভূমি ধরলে সংশ্লিষ্ট মধ্যমা ও উচ্চতা সমান হয়, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তা হয় না। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর যে কোনো একটিকে ভূমি ধরলে ত্রিভুজটির উচ্চতা ত্রিভুজ ক্ষেত্রের বাইরে থাকবে, কিন্তু মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রের ভিতরেই থাকে। সমকোণী এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা উহার সমকোণ সংলগ্ন বাহু দুটির যে কোনো একটি হবে। এখন আমরা পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবিসি ত্রিভুজের উচ্চতা অঙ্কন করব। এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করব, অর্থাৎ বিসি বাহুর বহিস্থ বিন্দু এ থেকে বিসি বাহুর ওপর লম্ব আঁকব। প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে এমন একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করা হলো যাতে বৃত্তচাপটি বিসি বাহুকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এখন পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি বাহুর যেদিকে এ বিন্দু আছে তার বিপরীত পাশে পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যারা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করে। স্কেল ও পেন্সিলের সাহায্যে এ আর বিন্দু দুটি যোগ করা হলো। এ আর বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করল। এডি হলো এবিসি ত্রিভুজের উচ্চতা, যা এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বিসির উপর লম্ব। এভাবে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজে পেন্সিল ও কম্পাসের সাহায্যে উচ্চতা অঙ্কন করতে পারি। এবার আমরা জানব ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে। কোনো সমতলে একটি ত্রিভুজ যতটুকু ক্ষেত্র বা জায়গা দখল করে থাকে তার পরিমাপকে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বলে।
আগে থেকে আমরা জানি ক্ষেত্রফলের পরিমাপ সর্বদা একটি দ্বিমাত্রিক পরিমাপ, কারণ কোনো ক্ষেত্রের শুধুমাত্র দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা দিয়ে ক্ষেত্রফল পরিমাপ করা যায় না। আগের শ্রেণীগুলিতে আমরা শিখেছি যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য ও প্রস্থ এই দুটি পরিমাপের গুণফল। তাহলে ত্রিভুজেরও ক্ষেত্রফল দুটি পরিমাপের গুণফল হবে, কারণ ত্রিভুজকে কোনো আয়তক্ষেত্রের একটি অংশ হিসাবে প্রকাশ করা যায়। কোনো ত্রিভুজকে আমরা গ্যাপ কাগজে স্থাপন করে গ্যাপ পেপারের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে নির্দিষ্ট একক ধরে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যে সাধারণ সূত্রের সাহায্যে করা হয় সেই সূত্রটি যথাক্রমে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। অর্থাৎ কোনো নির্দিষ্ট ত্রিভুজে যদি ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা জানা যায় তাহলে তার ক্ষেত্রফল আমরা অনায়াসেই নির্ণয় করতে পারি। এছাড়াও যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রফল নির্ণয় আমরা স্ক্রিনে যে সূত্র একটা দেওয়া আছে তার মাধ্যমেও করতে পারি। অর্থাৎ সেই ত্রিভুজটার অর্ধ পরিসীমা এস হলে এবং বাহুগুলি এ, বি এবং সি হলে ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c বর্গ একক। অর্থাৎ এ বি সি এর যা একক থাকবে ক্ষেত্রফলের একক তার বর্গ হবে। এছাড়াও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে সাধারণ সূত্রটা আমরা পাই বা ব্যবহার করি সেটি হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক।